নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। পিএইচই এর জলের রিজার্ভারে কাজ করতে এসে রেলিং ভেঙে পড়ে মৃত্যু হলো দুইজনের। বিএসএফ এর কারণে গ্রামে কেউ নতুন আত্মীয়তার সম্পর্ক করতে চাচ্ছে না। দুটি পৃথক আন্দোলনকে ঘিরে ফের উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আসছি বিস্তারিত খবরে। পিএইচই এর জলের রিজার্ভারে কাজ করতে এসে রেলিং ভেঙে পড়ে মৃত্যু হলো দুইজনের, আহত একজন। চাঞ্চল্যের ঘটনাটি ঘটেছে কোচবিহার বাবুরহাট চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকার দাসপাড়াতে। এদিন সকালে 4 জন শ্রমিক কাজ করতে আসেন ওই জলের রিজার্ভারে। উপরে ওঠার সময় তারা রেলিং ভেঙে পড়ে যান এবং ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চকচকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল কার্জি জানান, রিজার্ভারের বয়স প্রায় 20 বছর। বেহাল অবস্থায় পড়েছিল রিজার্ভার পরিষ্কার করাতে গিয়েই এই বিপত্তি ঘটে। রিজার্ভার পরিষ্কার করার জন্য তুফানগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল শ্রমিক, কিন্তু কন্ট্রাক্টর পরিস্থিতি না বুঝেই কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় বিপত্তি। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই তাদের কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয় বলে জানান শ্যামলবাবু। মৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আজকে এই দুর্ঘটনা, যে সিঁড়িটা যে অবস্থা আছে, এই সিঁড়িটা উঠলে পড়বে এটা তো জানাই আছে। তারপরেও যারা কন্ট্রাক্টর নিচে তারা কি করে উঠালো, আর সাধারণ মানুষ যারা লেবার তারা মারা গেল। তো এটা মানে কি বলবো, এটা অন্তত যারা দায়িত্বে আছেন তাদের দেখা উচিত যে এইভাবে এটা রং করা যাবে কি না। অনেক দিনের পুরনো রিজার্ভার, তারপরে সিঁড়িটা তো যে অবস্থাটা যে কেউ দেখলে বলবে এই সিঁড়িতে ওঠা যাবে না, কিন্তু কি করে উঠালো এখানে। মানে এদের মানে অফিসে শুধু কাজ করে, দেখে না এরা যে কোনটা কি করা যাবে, কোন জায়গায় যাবে। আসলে সম্পূর্ণ সরকারের জন্য, সরকার এইসব ব্যাপারে কোনো দেখে না। এতদিন পুরানা 25-30 বছরের একটা রিজার্ভার রয়ে গেছে, সেখানে ভেঙে পড়বে, কোন দিন এটা ভেঙে পড়বে সেটাও লক্ষ্য নেই। নতুন নতুন রিজার্ভার হচ্ছে, কেন পুরোনোগুলো ভেঙে না দিয়ে এসব রাখে? এখন তো জলের ব্যবস্থা আছে, জল জীবন মিশনের মাধ্যমে বড় বড় রিজার্ভার হচ্ছে। তো এগুলো তো দেখা দরকার যে এখন এগুলো কি রাখা যাবে কি না, সেই সব পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা করা দরকার এইসব, কিন্তু কোনোটাই সরকার করে না। মানুষ মারার জন্য এইসব তো আর নিজেরা ইচ্ছা করেই এগুলো করে। কোথায় কাজে সঠিক আমি বলতে পারবো না। এখন আমি আসতেছি, গাড়িতে তুললাম, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা শুনছি। এখন এখানে তো আসি দেখি কোথায় জলের ট্যাঙ্কির কাজ করছিল, নানান জায়গায় করে জলের ট্যাঙ্কি দেখে দেখে রং করে, তারপরে পাইপ লাইনের যতগুলো পাইপ লাগায়, বড় মিস্ত্রি, ভালো মিস্ত্রি। মানে আজকে অ্যাক্সিডেন্টটা কি করে হলো, কি শুনেছেন? আজকে এখনো সঠিকটা শুনি নাই, আমি এই মাত্র আসলাম। এখন ওইখানে যে সাথে যারা আছে একটাও তো পাইতেছি না। আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা পড়ে গেছে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিরিয়াস। আমি সঙ্গে সঙ্গে এখানে আসলাম, আসে শুনলাম যে মারা গেছে, বললাম জিয়ারুল হোসেন ভাই হয়। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বাসরাজা প্রথম ইসিসিএন খবর, দিনহাটা। বিএসএফ এর কারণে গ্রামে কেউ নতুন আত্মীয়তার সম্পর্ক করতে যাচ্ছে না। আত্মীয়রা গ্রামে এলে বিএসএফ এর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে, নতুন করে আর আসতে চাচ্ছে না। এমনকি কারণে অকারণে বিএসএফ দ্বারা গ্রামবাসীদের হেনস্থা হতে হচ্ছে, এমনটাই অভিযোগ পেয়ে দিনহাটা 1 নং ব্লকের গীতালদহ 2 নং গ্রাম পঞ্চায়েতের ভোরা পয়াস্তি গ্রামবাসীদের সাথে কথা বলতে এলেন 90 ব্যাটালিয়ন বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকরা। স্থানীয় ভোরা পয়াস্তি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএসএফ আধিকারিক এবং গ্রামবাসীদের মধ্যে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। আলোচনায় গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রীতা রায় রাশি, কবুল মিয়া সহ গ্রামবাসীরা বিএসএফ এর আধিকারিকের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। পাশাপাশি বিএসএফকে তাদের ক্যাম্প সরিয়ে সীমান্তের পাশে ডিউটি করার কথাও জানানো হয়। গ্রামবাসীদের সেই দাবিকে মান্যতা দেয় বিএসএফ আধিকারিক। আলোচনা শেষে গ্রামবাসীরা জানায়,
বিএসএফ আধিকারিক তাদের সেই দাবিকে মান্যতা দিয়ে আগামী মার্চ মাস থেকে সীমান্তের পাশে বিএসএফ জওয়ানদের ডিউটির কথা উল্লেখ করেন। আর বিএসএফ এর এহেন সিদ্ধান্তে খুশি গ্রামবাসীরা। ইসিসিএন খবর, দিনহাটা। দুটি পৃথক আন্দোলনকে ঘিরে ফের উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আন্দোলনের জেরে তৈরি হলো অচলাবস্থা। বুধবার দিনভর ওই দুই আন্দোলন চলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। একদিকে আন্দোলন নামে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা ও অন্যদিকে আন্দোলন নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 16% বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন নামে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। আন্দোলনের পর কর্মীদের 10% হারে বেতন বৃদ্ধি নির্দেশিকা জারি করা হয়। সেই মতো মার্চ মাস থেকে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু অভিযোগ বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি হওয়ার পর আচমকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস রবীন্দ্রন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে আরেকটি নির্দেশিকা জারি করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানান। আর বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। এদিন সকাল থেকে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের প্রথম সেমিস্টার পরীক্ষায় 90% পড়ুয়া ফেল করে। একসঙ্গে এত পড়ুয়াকে কিভাবে ফেল করানো হলো তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে ভর্তি নেওয়া হয়নি, দেরি করে নেওয়ায় পড়ুয়ারা পড়ার সময় পায়নি। পাশাপাশি পরীক্ষার খাতার সঠিক মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ তোলে পড়ুয়ারা। এক বছরের মধ্যে যদি 3টা পরীক্ষা নিতে পারে, ঠিক আছে, যেখানে কলকাতার ইউনিভার্সিটি গুলো এখন তাদের পরীক্ষা শুরু হয়নি, আমাদের রেজাল্ট আউট হয়ে গিয়েছে, তো সেখানে আর কি করার আছে? আপনারা ভাবছেন যে ইচ্ছে করে আপনাদেরকে ফেল করানো হয়েছে? ইচ্ছা করে না, সেখানে কিছু ফাইন্যান্সিয়াল রিজনের জন্য হয়তো হতে পারে। কারণ যে 100 টাকা করে 1 নম্বরের জন্য যারা ফেল করেছে তাদের কাছ থেকে 100 টাকা রিঅ্যাসেসমেন্ট ফিসটা পাবে, ঠিক আছে। তারপরে যদি যারা এবারও ক্লিয়ার করতে পারবে না তাদের থেকে 750 টাকা 1050 টাকা করে তাদের ফিসটা আবার পরবর্তী পরীক্ষা দিতে হবে। তো সেখানে যে ছাত্রছাত্রীরা হ্যারেজ হচ্ছে তারা করবে, মানে আয়ের জন্যই এটা করেছে। হতেই পারে। তার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিও আছে। মানে গাফিলতি বলছেন যে খাতা ঠিকঠাক করে চেক করা হয় না, হয় না, নাহলে 2 নম্বর থেকে 32 নম্বর কি করে হবে? আমার নাম বিবেক ঝা। ইসিসিএন খবর, দিনহাটা। পাকা সেতু থাকলেও মেলেনি অ্যাপ্রোচ রোড, সমস্যার সাধারণ মানুষ। দীর্ঘ 11 বছর আগে এলাকায় পাকা সেতু তৈরি করা হলেও হয়নি কোনো অ্যাপ্রোচ রোড, ফলে সমস্যায় রয়েছেন এলাকার মানুষ। যদিও গত 2 বছর আগে সেতুর গার্ডওয়াল করে দেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, কিন্তু রাস্তা না থাকায় ভোগান্তি কমেনি ময়নাগুড়ি ব্লকের টোকাটুলি সুকান্ত কলোনি এলাকার মানুষদের। জানা যায়, বাম জামানায় এলাকার দারিকামারি নদীর উপর সেতু তৈরি করা হয়, কিন্তু নদী তৈরি করা হলেও রাস্তা করা হয়নি বলে অভিযোগ, যার জেরে সেতুর পাশে রাস্তার মাটি ধুয়ে ভেসে যায়, ফলে ভোগান্তি কমেনি এলাকার মানুষদের। কৃষিকাজ সহ বিভিন্ন পরিষেবা নেওয়ার জন্য একমাত্র ভরসা সেই ব্রিজটি, ফলে রাস্তা না হওয়ায় সমস্যায় পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। যদিও বছর 2 আগে ওই সেতুর গার্ডওয়াল নির্মাণ করেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, তবে অ্যাপ্রোচ রোডের সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়। তিনি বলেন, বাম জামানে অপরিকল্পিতভাবে সেই সেতুটি নির্মাণ হয়, যার ফলে এই সমস্যাটি। আমরা সেতুর পাশে গার্ডওয়াল করে দিয়েছি, রাস্তার বিষয়টি দেখা হবে। তৎকালীন বামপন্থা বলে হয়েছিল, সেটার বিহাল অবস্থা। তো আপনারা বর্তমান কি ভাবছেন এটা নিয়ে? এটা নিয়ে বিষয়টা হচ্ছে যে 2012-তে এই ব্রিজটা ওরা তৈরি করে। এটা পরিকল্পনাবিহীন এই ব্রিজটাকে তৈরি করা হয়। যার ব্রিজটা করার আগে মূলত রাস্তা একটা বড় সমস্যা। ওখানে রাস্তার সেরকম সেই অর্থে জায়গা নাই, বা ব্রিজটা করার পাশাপাশি যে একটা 2 সাইড দিয়ে যে গার্ডওয়াল দেওয়া তার কোনো পরিকল্পনা ছিল না, যার কারণে ব্রিজটা একটা মনে করো যে বাজে অবস্থা হয়ে আছে, লোক চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। তো এটা আমরা দায়িত্ব নেবার পর আমরা এটাকে অনেক বলে কয়ে একটু জায়গা ম্যানেজ করে আমরা যেটার গার্ডওয়াল অলরেডি 2টা গার্ডওয়াল আমরা কমপ্লিট করছি। তো 2টা গার্ডওয়াল দিয়ে হবে না, এবার অতিরিক্ত বৃষ্টির ফলে তার ওভারফ্লো গার্ডওয়ালের উপর দিয়ে যখন জল যায় তখন রাস্তাটা ভেঙে যায়। তা সেটাকে আবার নতুন করে সেই আরেকটা গার্ডওয়াল তৈরি করে
যাতে চলাচলের যোগ্য হয় তার ব্যবস্থা আমরা তার উদ্যোগ আমরা গ্রহণ করছি। এই অবস্থা হয়ে আছে, এই কি অসুবিধা হচ্ছে আপনাদের? এখানে আমাদের যাতায়াতের অসুবিধা হয়, তারপরে বাচ্চারা স্কুল যায়, সেন্টার যায়, মাস্টার দিদিমণি বর্ষার সময় তখন পার হয়ে ঘুরে যেতে লাগে, মানে অনেক কিছু। বললাম এই রাস্তাটা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এইটা দিয়ে এদিকে যাওয়া যাবে পানবাড়ি, আমগুড়ি, জাবরাবাড়ি, টেকাটুলি, ময়নাগুড়ি, এদিকে অনেক ভিতর দিয়ে রামসাও যাওয়া যায়। যাওয়া যাবে। বললাম এই রাস্তায় তো কোনো গাড়ি যায় না, গাড়ি যায় না, যে সাইকেলই যায় না, সাইকেলেও মানুষ হেঁটে যেতে অসুবিধা। বললাম এখানে যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে অ্যাম্বুলেন্স কোথা দিয়ে যাবে? আগুন লাগলে কোথা দিয়ে যাবে? ওইটাই তো, মানে আমরা বলতে পারবো না যাবে কোন দিক দিয়ে। ঘুরতে লাগবে, ঘুরতে ঘুরতে এদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই রাস্তাটা হোক, এটাই চাচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। সেই ফোনগুলিকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসিপি ইস্ট ত্রিদীপ সরকার। বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি থানার অন্তর্গত এলাকাসহ পানি ট্যাঙ্কি ও খালপাড়া ফাঁড়ির বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সমস্ত অভিযোগ থানায় দায়ের হতেই তদন্ত নামে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে মোট 38টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার শিলিগুড়ি থানায় সেই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসিপি। তিনি জানান, কেবল শিলিগুড়ি নয়, বাইরে থেকে আসা বেশ কিছু মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ থেকে। আর আজকের দিনে একটা মানে সবাইকে ডেকে নিয়ে তাদের মোবাইল দেওয়া হচ্ছে, কারণ মোবাইল লাইফে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, তাদের মধ্যে পার্সোনাল ছবি থাকে এবং এটা লাইফে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের। দ্যাটস ওয়াই মোবাইল রিকভারি আমরা দেখেছি, যেটা যাদের হারিয়ে যায় তাদের খুব খারাপ লাগে এবং পরবর্তীকালে সেই রিকভারিটা হলে তাদের কিন্তু সেটা খুব পছন্দই হয় এবং তাদের পার্সোনাল ডকুমেন্ট, যেগুলো ব্যাঙ্কিং ডকুমেন্ট বা আদার পার্সোনাল পিকচার থাকে, সেগুলো তারা রিকভারি করতে পারে, তাদের খুব ভালো লাগে। তো এটা আমাদের প্রচেষ্টা, শিলিগুড়ি থানার আইসি সাহেব এবং তাদের যে টিম আছে সবাই মিলে খুব ভালো প্রচেষ্টা করে একটা বড় সংখ্যক মোবাইল রিকভারি খুব কম সময়ের মধ্যে করেছে এবং সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করা হলো। ইসিসিএন খবর, দিনহাটা। জোর কদমে চলছে জলপেশ মেলার প্রস্তুতি। আটোসাটো করা হচ্ছে নিরাপত্তা। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরে শিবরাত্রি। আগামী 8ই মার্চ থেকে শুরু হবে ময়নাগুড়ি তথা জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী জলপেশ মেলা। এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব তুঙ্গে। নতুন রূপে সাজানো হচ্ছে মন্দিরকে, রং করা হচ্ছে মন্দির, লাগানো হচ্ছে বাতি। অন্যদিকে নিরাপত্তা বিষয়টিও কঠোরভাবে দেখছেন প্রশাসন। রীতিমতো জলপেশ মন্দির নতুন রূপে সেজে উঠেছে। নতুনভাবে রং করা থেকে শুরু করে আলো লাগানো হবে সব দিকেই। প্রস্তুত জলপেশ মন্দির। এই মেলা শিবরাত্রি থেকে শুরু করে সরকারিভাবে চলবে টানা 10 দিন। মেলা প্রাঙ্গণে চলবে জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রস্তুতি সম্পর্কে জলপেশ ট্রাস্ট বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন, জলপেশ মন্দিরে মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে দোলযাত্রা পর্যন্ত এই মেলা চলবে। নিরাপত্তার বিষয়টি পুলিশ প্রশাসন দেখবে। তাছাড়াও আমাদের ভলেন্টিয়ার থাকবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। তৈরি করা হবে মনিটরিং রুম। হাইকোর্টের নির্দেশ মেনে গর্ভগৃহে 2 সেকেন্ডের বেশি থাকতে পারবে না। ভক্তদের প্রবেশের জন্য ইলেকট্রিক গেট লাগানো হবে, যে গেটের সাহায্যে সমস্ত তথ্য জানা যাবে। আটোসাটো নিরাপত্তা করা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।